আসসালামু আলাইকুম। আজকে শুনবেন একটি ছোট্ট ভূতের গল্প। লিখেছেন মনিরা কায়েস। গল্পটির নাম সত্যি ভূতের গল্প। চলুন গল্পটি শুরু করে দিই। আমাদের এই বাড়িটার ভারী বদনাম আছে। পাড়ার লোকেরা বলে ভূতুরে বাড়ি। সন্ধ্যের পর কোনো রিক্সাওয়ালা পর্যন্ত এদিকে আসতে চায় না, বেশি ভাড়া দিলেও না। কি যে ঝামেলা হয় তখন। বাস স্টপেজ থেকে বাবাকে প্রতিদিন সেই কোন মুলুক থেকে হেঁটে আসতে হয়। সেদিন হয়েছে কি, দেশের বাড়ি থেকে এলেন দাদু দাদিমা। আমাদের আগে কিছু জানাননি। সন্ধ্যের সময় দেখি কি কাণ্ড! দাদু দাদিমা মোড় থেকে বাক্স প্যাঁটরা টানতে টানতে নিয়ে আসছেন। মুড়ির টিনের মুখ খুলে পড়ে গেছে রাস্তায়। দাদিমা মুড়ি ছিটাতে ছিটাতে এসেছেন। সেই মুড়ি খেতে খেতে পেছন পেছন এক রোয়া ওঠা নেড়ি কুকুর পর্যন্ত এসে হাজির। সেদিন আবার লোডশেডিং ছিল। দাদিমা যেই শুনলেন রিকশাওয়ালা কেন এই বাড়িতে আসেনি, অমনি হ্যারিকেনের আলোর সামনে আমাদের সবাইকে দাঁড় করালেন। এমনকি পিচ্চির মা বুয়াকেও ছাড়লেন না। ব্যাপার কি? দাদিমা দেখবেন মাটিতে সবার ছায়ে পড়ে কিনা। শেষমেশ অবশ্যই আমাদের পোষা বেড়াল টুসি সেই ছায়াতুত পরীক্ষা থেকে বাঁচালো। তাকে কোলে নিয়ে রিনি এসেছিল হ্যারিকেনের সামনে। আর টুসিটার আবার ভারী রাগ হ্যারিকেনের উপর। সে দিল এক লাফ। ১ মিনিটেই দাবার ছকের মতো সব উল্টে পাল্টে গেল। তো এই বাড়িটার বদনাম আছে ঠিকই, কিন্তু আমাদের কিছু চোখে পড়েনি তেমন। আমরা প্রথমে ছিলাম যে পাড়ায়, সে পাড়ায় ছিল বটে ভূতের মতো ভূত। একদিন জজ সাহেবের বাসার ছাদে আমি আর মেজো আপা সত্যি সত্যি ভূত দেখেছিলাম। লম্বা, ধোয়া ধোয়া, কেমন যেন প্যাকাটি মার্কা একটা ভূত দাঁড়িয়েছিল সন্ধ্যের সময়। আমি মেজবাকে নিয়ে আসছিলাম গানের স্কুল থেকে। ভূত দেখে তো আমাদের অবস্থা কাহিল। দুই ভাই বোন দিলাম ছুট। বাসায় ফিরে তো মেজপা দিলে চোখ উল্টিয়ে, আর আমি যাও বা বললাম, ভাইয়া শুনে দিল কান মলে। এ পাড়ায় এত সস্তায় এত বড় বাড়িটা বাবা পেলেন কেমন করে, এ নিয়ে অনেক জল্পনা কল্পনা হয়েছিল আমাদের মধ্যে। কিন্তু ভূত প্রসঙ্গ আসেনি কখনো। আমরা যেদিন পুরো লটবহর নিয়ে উঠলাম এখানে, তখন দেখলাম এ পাড়ার লোকজন বড্ড অসামাজিক। কেউ একটু চোখের দেখাও দেখতে এলো না আমাদের। কেমন যেন দূরে দূরে গা বাঁচিয়ে থাকে সবাই। পরে অবশ্যই জানা গেল ঘটনা। তখন বাড়ি বদলানোর কোনো পথ ছিল না, কেননা বাবা ৬ মাসের অগ্রিম দিয়ে ভাড়া নিয়েছেন। বিশাল বাড়ি, চতুর্দিকে বড় বড় গাছের পাঁচিল, আর সামনে পেছনে অঢেল জায়গা। আমরা তো মহা উৎসাহে সবজি বাগান, মৌসুমী ফুলের চাষ করতে লাগলাম। বাবা মাঝে মাঝে খুরপি দিয়ে গাছের গোড়ার মাটি চেলে দেন। মাও ঝাঁঝরি দিয়ে জল দেন বিকেল বেলা। একদিন হয়েছে কি, ছুটির দিন, আরামসে ঘুমোচ্ছি দুপুরবেলা। হঠাৎ শুনি মার চিৎকার। মা বলছেন, খোকা, এই খোকা, এই ভর দুপুর গাছে পানি দিচ্ছিস কেন? শিগগির ঘরে আয়, ঘরে আয় বলছি। আমি তো হা। মার মাথা টাথা খারাপ হলো নাকি? আমি তো দোতলার এই ঘরে ঘুমোচ্ছি। জানালা দিয়ে বাইরে তাকালাম। দেখি এ কি কাণ্ড! ফুলবাগানে সত্যি সত্যিই তো আমি পানি দিচ্ছি। আমার মতোই সে। তবে এ ঘরে কে? সিঁড়িতে ধূপ দাপ শব্দ উঠল। মা এসেছেন, হাতে তাল পাতা। ফর্সা মুখ রাগে লালচে দেখাচ্ছে। মা বললেন, বটে, এখনো শুয়ে ঘুমানোর ভান করা হচ্ছে? এই টকটকে দুপুরে পানি দিতে গেছিলি কেন? বল, কেন গেছিলি? আমি বললাম, না তো। মা বললেন, ফের মিথ্যে কথা। ভূতে পানি দিচ্ছিল তবে? আমি আবার বাইরে তাকালাম। দেখলাম কেউ নেই সেখানে। তবে কি আমি পানি দিচ্ছিলাম? তাহলে ঘুমোচ্ছিল কে? মাঝে মধ্যেই এরকম গন্ডগোল হতে লাগলো। শুধু বাড়িতে নয়, স্কুলে, খেলার মাঠে, সব জায়গায় ঝামেলা লেগে থাকলো। স্কুলে আমি হয়তো টিফিন পিরিয়ডে কমিক্স পড়ছি ক্লাসে বসে। দেখা গেল অন্যদিকে মাঠে ফুটবল খেলে এলো আরেক আমি। শুধু তাই নয়, পরীক্ষার হলে একদিন ঝক্কর বেঁধে গেল। বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা। ছেলেরা একটু পরপরই পানি খাবার ছল করে, বাথরুমে যাবার নাম করে, কারক বিভক্তি না হয় সমাসের সমস্যা দেখে আসছে বাইরে থেকে। আমি খারাপ ছাত্র হলেও
টুকলি ফাইং এ নাম ছিল না আমার। অথচ এবার তাও হলো। আমাদের ঘরে গার্ড দিচ্ছিলেন পেশকার আলী স্যার। হঠাৎ তিনি আমার কান ধরে চেঁচিয়ে উঠলেন, চুরিবিদ্যা বড় বিদ্যা, না পড়িলে ধরা। বলেই আমার শার্টের পকেট থেকে বের করলেন একতারা কাগজ। তাতে ব্যাকরণের উত্তর লেখা, এবং বলা বাহুল্য সেগুলো আমার হাতেরই লেখা। আমি যতই বলি, স্যার বিশ্বাস করুন ওগুলো আমি আনিনি, স্যার ততই আমার কান টেনে লম্বা করেন। বলেন, তবে ভূত এনেছে? মনে মনে বলি, হ্যাঁ স্যার, আমার ভূত। কিন্তু বলতে পারি না। আমার বিরুদ্ধে বাবার কাছে কড়া রিপোর্ট যায়। তারপর তো বুঝতেই পারছো আমার কি দশা। তবে এর মধ্যে আরেকটা ঘটনা ঘটে যায়। দাদিমা সেদিন বিকেলবেলা হামানদিস্তায় পান ঘুরছিলেন। ঘুটুর ঘুট, ঘুটুর ঘুট শব্দ হচ্ছিল বেশ। হঠাৎ উঠে এলেন মায়ের কাছে। বললেন, বাছা আলম যে এলো তো, গেল কোথায়? দেখতে পাচ্ছি না যে। মা বললেন, কখন এলো? দাদিমা তো অবাক, গালে হাত দিয়ে বললেন, কেন, তোমরা দেখোনি? মা বললেন, না তো। দাদিমা বললেন, বলো কি, আলম এসে আমার কাছ থেকে রিক্সা ভাড়া নিয়ে গেল। মা বললেন, বোধহয় ভুল দেখেছেন মা, খোকনের বাবা তো সেই সন্ধ্যায় ফেরে। আমি বুঝলাম এ তাহলে ঠিক বাবার ভূত, কিন্তু কাউকে বলা যাবে না, এমনকি দাদিমাকেও না। বললেই কেলেঙ্কারি হয়ে যাবে। দেখতে দেখতে প্রায় বছর খানেক হয়ে গেল। এ বাড়িতে তেমন কোনো ঝামেলা টামেলা হয়নি, যা নিয়ে গল্প ফাঁদা যায়। তবে একদিক থেকে সবাই আরামই আছি বলা যায়। মেহমান টেহমান আসে টাসে না, চা নাস্তার অত খরচাপাতি নেই। এমনকি বড় আপা দুলাভাই কিংবা মামা মামি ছোটকা কাকিমারা আগে যেমন কিছুদিন পর পরই একবার করে দেখা সাক্ষাৎ করতে আসতো, তারাও এ বাড়ির বদনামের কারণে কাছে ঘেঁষে না। বড় আপা প্রায়ই রাগ করে অভিমানের চিঠি লেখে, মা, তোমরা তো খুব সুখেই আছো ভূতের বাড়িতে, জামাই আদর করতে হয় না, খরচ বেঁচে যাচ্ছে তোমাদের। বাবা মা হাসেন, কিন্তু এই হাসি বেশি দিন থাকলো না। একদিন বাড়িওয়ালা এসে হাজির। তার কথায় জানা গেল এ বাড়িতে নাকি ভূতের জ্বালায় কেউ এক মাসও টিকতে পারে না। আমরা যখন টিকে গেছি তখন নিশ্চয়ই এ বাড়ির দোষ কেটে গেছে, সুতরাং এখন বাড়ি ভাড়া বাড়ানো যেতে পারে। শুনে বাবা তো রেগে অস্থির, মাও। আবার আমাদের নতুন বাসা দেখা চলল দিনের পর দিন। শেষে পাওয়া গেল সাগরপাড়ায়। ভালোই বাসাটা, তবে এবাড়ির মতো এত বিশাল নয়। যাবার দিন আমি চালাকি করে ছাদে লুকিয়ে থাকলাম। দেখলাম যা ভেবেছিলাম তাই ঘটল। আরেক আমি দিব্যি মালপত্র ওঠাতে লাগলো সবার সঙ্গে। দৌড়ে দৌড়ে উপর নিচ করতে থাকলো। আমি কিচ্ছু বললাম না, করো কাজ। কিন্তু একটু বাদে মা যখন সবাইকে ফালুদা খেতে ডাকলেন, তখন না নেমে পারলাম না। বিনা পরিশ্রমেই ফালুদা খেলাম, কিন্তু তত মজা লাগলো না। নতুন বাড়িটা, নতুন পাড়াটা আগের মতোই জমজমাট। সকাল বিকেল লোক আসছে তো আসছেই। মিনিটে মিনিটে চা বানাতে বানাতে মার মেজাজ বিগড়ে যাচ্ছে। ভূতের বাড়িটাই ভালো ছিল, লোকজনের ঝামেলা ছিল না। কয়েকদিনের মধ্যেই বড় আপা উইথ হোল ফ্যামিলি এসে হাজির। দেশ থেকে মামা মামি, মামাতো ভাই বোনদের মিছিল যথা নিয়মে আসতে থাকলো একের পর এক। মেঝেতে পা ফেলার জায়গা নেই, সবখানেই বিছানা পাতা। পড়াশুনো করবার নির্জন ঘর পাওয়া দায়। অথচ সামনে পরীক্ষা। স্কুলে যাই, সেখানেও ভালো লাগে না, কেবল মনে হয় কোথাও চলে যাই। কোথায় কে জানে। রিনিরও সেই দশা। এ বাড়িতে যেন কারোর মন টিকছে না। নির্জন পাহাড় থেকে হঠাৎ যেন আমাদেরকে মাছের বাজারে ছেড়ে দেওয়া হয়েছে। স্কুল ছুটির পর সেদিন শিহাব বলল, খোকন, যাবি নাকি একটা জায়গায়? কোথায়? অরুণদার বাসায়। আমি লাফিয়ে উঠলাম। অরুণদার বাসাকে আমরা বলি বইয়ের বাসা। বসবার ঘর থেকে শুরু হয়েছে বইয়ের সারি, শোবার ঘর, করিডোর, বারান্দা, এমনকি রান্নাঘরের উচ্চতাকেও রয়েছে জায়গা না পাওয়া পুরনো পত্রিকার স্তূপ। আমার খুব ভালো লাগে। মনে হয় না খেয়ে না দিয়ে ওখানে কেবল বই পড়ি, কেবল বই। কিন্তু অরুণদাকে পেলাম না।
সদর দরজার বিশাল তালাটা দূর থেকে আমাদের জিভ ভ্যাংচালো। সন্ধে হয়ে আসছে। শিহাব চলে গেল। আমিও কি করি? বাসায় ফিরে আসি। দেখি কি কাণ্ড! এখানেও তালা মারা। ব্যাপার কি? পঙ্গপাল সহ বাড়ির লোকজন গেল কোথায়? উঠোনের দিকে আরেকটা দরজা আছে। দরাম দরাম করে দরজা ঝাঁকালাম। পিচ্চির মা, বুয়া নিশ্চয়ই ঘুমোচ্ছে। না, দরজা খুলল পিচ্চির মা বুয়া। খুলেই সুরুৎ করে সরে গেল। নিশ্চয়ই চুপ করে কিছু খাচ্ছিল। একদিন বাসায় কেউ ছিল না। আমি ঘুমোচ্ছিলাম। তারপর ঘুম থেকে উঠে রান্নাঘরে গেছি পানি খাবার জন্য। গিয়ে দেখি বুয়া মহা আনন্দে দুধ দিয়ে মুড়ি খাচ্ছে। আমাকে দেখে তো পড়িমড়ি করে লুকিয়ে ফেললো বাটিটা, আর গলায় আটকে ফেললো মুড়ি। আমি অবশ্যই মাকে কিছু বলিনি। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে হাঁক ছাড়লাম, কারেন্ট নেই নাকি? তো মোমবাতি জ্বালাও, আর আমাকে কিছু খেতে দিয়ে যাও, ভারী খিদে পেয়েছে। দোতলার সব ঘর বন্ধ। মাটা আশ্চর্য তো। সবাইকে নিয়ে বেড়াতে গেছিল ভালো কথা, কিন্তু আমি যে স্কুল থেকে ফিরে আসব এ কথা মনে নেই। কি করব? বই খাতাগুলো হাতে নিয়েই ছাতে এলাম। ছাতে গিয়ে দেখি মেজো আপা আর রিনি এক্কা দোক্কা খেলছে। এই সন্ধ্যাতেও তাদের খেলা শেষ হয় না। আমি এক লাফে ওদের মধ্যে গিয়ে হামলে পড়লাম। মেজো আপা ওরে বাবারে, মানুষ রে বলতে বলতে ছিটকে পালালো। রিনিও। আমি ওদের পেছনে দৌড় দিলাম। নিচে এসে দেখি এই যা, কোথায় পালালো? পিচ্চির মা বুয়াকে পেলাম কোয়ালতলায়। বললাম, চালাকি পেয়েছো না? আমার খাবার কই? পিচ্চির মা বুয়া হি হি করে হাসলো। বলল, আমরা তো কিছু খাই না গো ছোট বাবু, দেব কোথা থেকে? আমি চমকে উঠলাম। এ কি? পিচ্চির মা বুয়া হাওয়া হয়ে গেল কোথায়? চতুর্দিকে তাকিয়ে দেখি, কি সর্বনাশ! এটা তো আমাদের বাসা নয়। আমি ভুল করে অরুণদার বাসা থেকে আমাদের আগের বাসায় চলে এসেছি। আমি চোখ মুখ বুজে দিলাম সোজা দৌড়। বাবারে, ভূতের পাল্লায় পড়েছিলাম আজ। সাগরপাড়ায় পৌঁছতে পৌঁছতে ঘোর সন্ধে হয়ে গেল। হাঁপাতে হাঁপাতে বাড়িতে ফিরে মাকে বললাম, মা, শিগগির খেতে দাও, পেটে আগুন চলছে। মা অবাক হয়ে বললেন, কেন? একটু আগে যে বললি খিদে নেই। আমি বুঝলাম সে এসেছিল, কিন্তু কিছু খেয়ে যায়নি। ভূতেরা তো মানুষ নয় যে খাবে। এতক্ষণ শুনছিলেন ছোটদের একটি ভূতের গল্প, নাম সত্যি ভূতের গল্প। আমার কাছে গল্পটি ভালো লেগেছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টে জানান এবং শেয়ার করুন বন্ধুদের সাথে। আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের গল্পে। এই পর্যন্তই। সুস্থ থাকুন, ভালো থাকুন এবং সাকিব স্টোরি লাউঞ্জের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে।